নমস্কার। অনেকদিন পরে আজকে আবার একটা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আজকে অতিথি আহ, অত্যন্ত চেনা মুখ। সন্ধ্যাবেলা হলেই যাকে টিভির পর্দাতে দেখা যায় রাজনৈতিক বিশ্লেষণ বা অন্যান্য সামাজিক ব্যাপারে, মধুজা সেন রায়। তো ব্যাপারটা হচ্ছে, মানে প্রশ্ন উঠতে পারে হঠাৎ মধুজা সেন রায় কেন। আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে বাম যে নেতৃবর্গ আছেন তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত অনেক তরুণ, তাদের মধ্যে যে কয়েকজন ফোর ফ্রন্টে আছেন তাদের মধ্যে মধুজা সেন রায় একজন। তো ব্যাপারটা হচ্ছে যে ব্যক্তিগত ব্যাপার নয়, কিন্তু একটা প্রয়োজন হচ্ছে যে আমি যখন যাকে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো করার সময়তে তার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়া প্রয়োজন। তার জন্য কিন্তু একটা ছোট্ট একটা ইন্ট্রো করা আছে, একটু দেখে নিন, তারপরে আলোচনাটা স্টার্ট করছি। ব্যাপারটা হচ্ছে যে মধুজা সেন রায়কে দেখলে আমার যেটা মনে হয় যে তার যে পৃথিবীতে তিনি যখন এসেছিলেন তখন সম্ভবত গর্বাচভ, পেরেস্ত্রয়িকা বা গ্লাসনস্টের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের মোটামুটি বিদায় ঘণ্টাটা বাজিয়ে দিয়েছেন। নাম পুনর্গঠন হলো, অ্যাকচুয়ালি ওটা ধ্বংস। আর মধুজার যে রাজনৈতিক জীবন, যেটা আপাতত ইন পাবলিক ডোমেইনে যেটা দেখা যায়, তখন হচ্ছে পশ্চিমবঙ্গে বাম শাসন যখন অস্তা চলে যাওয়ার মুখে। তাই এই অবস্থায় মধুজার যা একাডেমিক কোয়ালিফিকেশন, তাতে সে একটা সুখী জীবন আহ, বেছে নিতেই পারতো। বদলে যে জিনিসটা করেছে সেটা হচ্ছে বিপদসংকুল রাজনীতিতে ঢুকে পড়েছে। আমি প্রথমে মধুজাকে জিজ্ঞেস করব, এটা ব্যক্তিগত প্রশ্ন যদিও, আমার আসল প্রশ্ন এটা নয়, কিন্তু এটা ব্যক্তিগত প্রশ্ন, যে আগে এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন যে ওয়াই। তাই না আসলে আমি খুব ছোটবেলা থেকেই যে পরিবেশে বড় হয়েছি একদমই পার্টি পরিবার, পার্টিগত আলোচনা, এ সমস্ত শুনেই আমি বড় হয়েছি। তারপর কলেজে পড়তে আসা, এসএফআই করতে আসা, তখনও এরকম ভাবনাটা ছিল না যে সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হব। তারপর আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়, কলকাতা জেলা এসএফআই এর আহ, সভাপতি হিসেবে নির্বাচিত করলো আমাকে সম্মেলন। আহ, তারপর আস্তে আস্তে সেই সময়টা প্রত্যেকদিন কঠিন হচ্ছিল আমাদের সামনে। মানে 2008 থেকে 2010 আমাদের প্রচুর কলেজে নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে। শুধু নির্বাচনের মুখোমুখি হতে হলে সমস্যা ছিল না, কিন্তু আমাদের ওপর আক্রমণ বাড়ছে সেই সময়। আমার বাড়ি যে জায়গাটায়, সেখানে তখন প্রত্যেক দিন লাশ পড়ছে, গুলির আওয়াজ, রাস্তা কাটা, কার্যত ধর্মঘট। প্রত্যেক দিন ধর্মঘট, মাঝে মাঝে বাজার দোকান খুলছে, মাঝে মাঝে এটিএম খুলছে। একটা খুব কঠিন সময়ে দাঁড়িয়ে আহ, এটা মনে হয়েছিল যে আহ, যদি পার্টিকে সার্ভ করতে হয়, যদি বামপন্থী রাজনীতিকে সার্ভ করতে হয়, তাহলে সর্বক্ষণের কর্মী হতে হবে। এটা সময়ের দাবি, সেজন্যই সর্বক্ষণের কর্মী হওয়া। আচ্ছা, আমার তাহলে একটা পরবর্তী প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে একজন উদার নৈতিক ব্যক্তি তিনি যখন ট্রানজিশন করছেন ইনটু কমিউনিস্ট, এই ট্রানজিশনটা কি করে করতে হয় আপনার নিজের ব্যক্তিগত উদাহরণ থেকে বলতে পারেন কি? কারণ আপনারা যে স্টেজে আছেন, আপনাকে দেখে কিন্তু আরো অনেক নতুন নতুন ছেলেমেয়েরাও হয়তো এই রাস্তাতে আসতে পারে। দেখুন, আহ আমি এটা মনে করি যে কমিউনিস্ট হওয়া খুব সহজ কথা নয়। আমরা বামপন্থায় বিশ্বাসী, কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী,
কিন্তু নিজের জীবনযাপনে কমিউনিস্ট হয়ে উঠতে পারা, এই লড়াইটা না প্রত্যেক দিন নিজের সাথে নিজেকে চালাতে হয়। প্রত্যেক দিন নিজের সাথে নিজেকে এই লড়াইটা লড়তে হয়। প্রতিদিন আহ নিজেকে আরো বেশি মতাদর্শে শানিত করতে হয়। এটা এক দুদিনের কাজ না। আমার মনে হয় এটা সারা জীবন ভর একটা, কি বলবো, সারা জীবনের একটা চর্যা। ফলে কিভাবে হতে হয়, যদি বলেন আমার কাছে খুব দুটো ছোট কথা, কিন্তু আসলে লড়াইটা খুব কঠিন লড়াই। আহ, এক হচ্ছে যে আহ, আমাদের শ্রেণী বন্ধু যারা, যে খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের জীবনটা ভালো করে চেনা জানা, যে জানাটা আমাদের মতন মধ্যবিত্ত পরিবার থেকে আসা মানুষজনের কাছে খুব সহজ হয় না। খুব সহজ নয় এই চেনা জানাটা, বা চিনলেও সেটাকে রক্ত মাংসের মধ্যে মানে মিশিয়ে নিয়ে আহ, সেই দাবিগুলোকে নিজের দাবি করে নিতে পারা, আহ, এই প্রসেসটা না প্রত্যেক দিনের প্রসেস। এই প্রসেসটা প্রতিদিন চালাতে হয়। এক, আর দুই হচ্ছে যে পড়াশুনো করতে হয় অবশ্যই। এই পড়াশুনো জীবন ভর করতে হবে, জানতে হয় সমাজ, অর্থনীতি তো জানতেই হবে, সমসাময়িক বামপন্থী আন্দোলনের ইতিহাস থেকে শুরু করে যতটা পারা যায় পড়তে হবে আর কি। চেষ্টা করি, কতটা পারি জানি না। আহ, একটু আহ, একটু অন্য প্রশ্ন করব, সেটা হচ্ছে ধরুন আজ থেকে আপনাদের থেকে যারা 2-3 জেনারেশন পূর্বে, মানে ধরুন আজ থেকে 40-50 বছর আগে যারা বাম কর্মী ছিলেন, আর 2010-15 থেকে আজকে 2025-এর যে বাম কর্মী, মানে অবভিয়াসলি আপনি আগের জেনারেশনকে তো নিজে প্রত্যক্ষ করেননি, কিন্তু শুনেছেন। তা এই যে 2 জেনারেশনের মধ্যে কিছু পার্থক্য আপনি কিভাবে করেন? দেখুন, বেসিক একটা অবশ্যই পার্থক্য হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সময়টা বদলেছে। আজ থেকে 40 বছর আগে আহ, টেলিফোনটাই খুব, মানে সব জায়গায় একটা ল্যান্ডলাইন, এইটাই খুব বেশি যে একটা প্রচলিত বিষয় ছিল সেরকম নয়। আমার নিজের মনে আছে আমার বাড়িতে 90-এর দশকের আহ প্রায় শেষের দিকে আর কি, মানে দ্বিতীয়ার্ধে আমার বাড়িতে ফোন এসেছিল, ল্যান্ডলাইন এসেছিল, হয়তো কারোর বাড়িতে আরেকটু আগে, কিন্তু মোটামুটি 90-এর দশকে ল্যান্ডলাইন গুলো আসতে শুরু করে। এখন তো আহ, এই জেনারেশনের, এবং তখন আমাদের কাছে ফোনের ব্যবহারটা ছিল বড়দের জন্য। বা আমরাও যখন মোবাইলটা কিনলাম বা মোবাইল হাতে পেলাম, তখনও মোবাইলটা ছিল যোগাযোগ করার মাধ্যম শুধুমাত্র। এসএমএস হবে, ফোন হবে, এইটুকুই। আজকে একটা মোবাইল মানে আসলে কার্যত আহ, গোটা পৃথিবী ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোয়। ফলে এখনের যারা নতুন প্রজন্ম যারা এখন আসছে, এবং সব থেকে বড় কথা এরা মানে অত্যন্ত টেক স্যাভি শুধু নয়, এরা পড়াশুনোটা পর্যন্ত মোবাইলের সাহায্যেই করে। মোবাইলের সাহায্য ছাড়া পড়াশুনো করাটাও খুব কঠিন ব্যাপার এখন। অনলাইন ক্লাসেস বেড়েছে। এখন টিচাররা, মানে প্রত্যেক ক্লাস ওয়াইজ গ্রুপ আছে, সেখানে হচ্ছে যে বাবা মাদের, মানে খুব ছোট থেকে বাবা মাদেরকে কমিউনিকেট করেন কালকের কি বিষয় করে আনতে হবে, কি হোমওয়ার্ক আছে না আছে, কোন ছাত্র বা ছাত্রী তার কি ল্যাকিং হচ্ছে না হচ্ছে, সবটা এখন কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়। ফলে সেখানে দাঁড়িয়ে এই প্রযুক্তিগতভাবে এই জেনারেশন অনেকটা, আমি মনে করি যে আহ, অনেকটা এগিয়ে থাকা জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাহলে আপনাকে একটা আহ, একটা এবং এখানে এখানে একটা একটু ইন্টারাপ্ট করলাম। দেখুন, আমার যতটা আপনার থেকে বয়সটা আমার অনেকটাই বেশি, ফলে কিছু হয়তো জিনিস দেখেই, তো মাঠের বাইরে থেকে, মাঠের ভেতরে থেকে নয়। ব্যাপারটা হচ্ছে যে তখনকার দিনে যে কোনো ইন্টারনেট ছিল না। আজ থেকে 40-70-এর দশক, 80-এর দশকের কথা বলছি, ইন্টারনেট সেইভাবে ছিল না, মোবাইল তো দূরের কথা। তারপরে কম্পিউটারও ছিল না। ছিল গোটা কয়েক বসুমতী, যুগান্তর, আনন্দবাজারের মতো পত্রিকা, এবং তারাও তো যেভাবে যা বলতো। কিন্তু দেখা যাচ্ছে একটা অদ্ভুত একটা মেলবন্ধন কিন্তু বাম কর্মীদের সঙ্গে জনসাধারণের ছিল। আর এখন এতগুলো এভিনিউ, এতগুলো এভিনিউ, যাকে বলে 1-to-1, এখন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে আপনি তো ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্সও করে ফেলতে পারেন, কিন্তু সেই যে রাজনৈতিক যে কমিউনিকেশন, আপনার কি মনে হয় সেরকম হচ্ছে? এই প্রশ্নে আমাদের ল্যাকিং আছে, এটা তো আমাদের পার্টিগত বোঝাপড়া, আমাদের মূল্যায়ন নিজেদের সম্পর্কে। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলছিলাম সেটা হুম। হচ্ছে যে তখন যেরকম আমাদের সামনে কমিউনিকেশনের অনেকগুলো উপায় ছিল না, ঠিক তেমনি এখন কমিউনিকেশনের অনেকগুলো উপায় আছে, এটাও যেমন সত্যি। তেমনি আহ তখন আহ, যে যে বিনোদনের উপায়গুলোও আমাদের সামনে ছিল না একটি গ্রামের বা প্রত্যন্ত একটি মফস্বলের ছেলে বা মেয়ের হাতে, এখন কিন্তু তার হাতে সেটাও আছে। এবং আরেকটা ঘটনা ঘটছে, একটু বই বাজারে খবর নিলে এটা জানতে পারা যায়, বই পড়ার চাহিদা ক্রমশ কমছে। মানে আমি বলছি যে বই কিনে, ফিজিক্যালি বই কিনে পড়া, হ্যাঁ আমরা অনেক টেক্সট পেয়ে যাই, কিন্তু সব টেক্সট আবার হচ্ছে সবসময় ইন্টারনেটের মাধ্যমে উপলব্ধ হয় এমনটাও নয়। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কাছে অ্যাভিনিউজ যেমন খুলেছে, তেমনই হচ্ছে যে আগে দেখুন, আহ, বাড়িতে খবরের কাগজ আসলে সেটাই একমাত্র রাস্তা ছিল জানার যে কি ঘটনা ঘটছে বা না ঘটছে। আহ, এখন আপনার সামনে, এখন টিভিও দেখতে হয় না, মোবাইলটা খুললে ফেসবুক আপনাকে জানিয়ে দেয়, টিভির অ্যাপগুলোই আপনাকে জানিয়ে দেয়, ওদের ফেসবুক পেজই জানিয়ে দেয় যে কি ঘটনা ঘটছে। তাতে আমাদের সামনে না সত্যি খবর মিথ্যে খবর দুরকম খবরের ফ্লো ভীষণ বেড়ে গেছে। ফলে সেখানে দাঁড়িয়ে আহ এবং যেহেতু এই সোশ্যাল মিডিয়াটা মূলত অ্যাপ, মানে মূলত হচ্ছে যে কি বলবো, অনেকটাই অর্থকরী বিষয়ের ওপর নির্ভরশীল এখন, সেখানে দাঁড়িয়ে যার হাতে পয়সা আছে সে সোশ্যাল মিডিয়াকে অনেক বেশি ব্যবহার করতে পারছে তারা তাদের ধ্যান ধারণা ছড়ানোর ক্ষেত্রে। এবং এইটাতে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো যে আমাদের সামনে ভুল তথ্য অনেক সময় বেশি আমাদের সামনে আসছে, এবং ওই গোয়েবলসীয় কায়দায় বারবার একই তথ্য সামনে আসার ফলে কোথাও দাঁড়িয়ে আহ কিন্তু ঠিক ভুলের বিচার করাটাও খুব কঠিন একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এই জেনারেশনের জন্য। এবং এটা এটা সব জেনারেশনের ক্ষেত্রে, যারা ওকে। মোবাইল ফোন ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া মিডিয়া ব্যবহার করেন, সবার ক্ষেত্রে এটা ওকে, ভীষণভাবে সত্যি। এবার একটু নির্বাচনী বা পলিটিক্সের কথাতে আসি। আপনি দুবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন, 2016 সালে টালিগঞ্জ এবং 2021 সালে ঝাড়গ্রাম। 2016 সালে আপনি একটা দুর্দান্ত লড়াই দিয়েছিলেন এখনকার ডাক সাইটে মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। 90,000-এর এগেনস্টে 80,000-এর মতো এরকম, আপনি 9 না 9,500 ভোটে হেরেছিলেন। হারাটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু লড়াইটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু তুলনামূলকভাবে অনেক অখ্যাত, অখ্যাত বলবো না, মানে কম পরিচিত একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কিন্তু আপনি তৃতীয় হয়েছেন। তাই এইটা কি আপনার মনে হয় যে সময়ের সঙ্গে বামপন্থার যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেকটা কমে যাচ্ছে? এটা কি তার একটা প্রতিফলন, না একটা স্রেফ একটা ওয়ান ডে গেম যেখানে বামপন্থীরা হেরে গেছে? আহ, না, এটা একটু উত্তরটা একটু লম্বা হবে, বেশি না একটুখানি। প্রথমত বলি যে লড়াইটা আমি লড়িনি। আমি পার্টির দেওয়া একটা দায়িত্ব পালন করেছি। ক্যান্ডিডেট হওয়াটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, পার্টিগতভাবে আমি সেই দায়িত্বটুকু পালন করেছিলাম মাত্র। পার্টি অন্য কাজ দিলে অন্য কাজই করতাম, নিশ্চিতভাবে অন্য অনেকগুলো নির্বাচনে যেভাবে অন্যান্য কাজ করেছি। লড়াইটা লড়েছিল, লড়াইটা লড়ছে আসলে সিপিআইএম পার্টি, লড়াইটা লড়েছিল বামফ্রন্ট, বাম গণতান্ত্রিক শক্তি। এবং এই যে দুটোর তুলনা করলেন, 16 আর 21, এই দুটো বছর মানে মাঝখানে 5 বছর রাজ্য রাজনীতিতে অনেকটা জল গড়িয়ে গেছে। এবং আপনি যদি ঝাড়গ্রামটা একটু দেখেন ভালো করে, মাওবাদী সন্ত্রাসে কার্যত ফাঁকা হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম, কার্যত গ্রামের পর গ্রাম ফাঁকা। আমাদের ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার লিডারশিপ কার্যত গ্রামে নেই। হয় তারা পালিয়ে আছেন, অ্যাবসকন্ডেড, জেলে আছেন, অথবা হচ্ছেন যে বাড়ি ফিরতে পারলেও সেইভাবে রাজনৈতিক কাজ করতে পারছেন না, গ্রাম ছাড়া হয়েছিলেন দীর্ঘদিন, গ্রামের মানুষের সঙ্গে দীর্ঘদিনের একটা কানেকশন কেটেছে। আরেকটা হচ্ছে যে অথবা খুন হয়ে গেছে, নেই। এই গোটা যে ফাঁকা এলাকাটা,
বামপন্থীদের ফাঁকা করে দেওয়া হলো, মাওবাদীদেরকে নামিয়ে সামনে রেখে কার্যত তৃণমূল কংগ্রেস ব্যাক করলো। সেই সময় সমস্ত ধরনের যারা বাম বিরোধী শক্তি তারা ব্যাক করেছিল সেই সময় ওই লড়াইগুলোকে, আমরা জানি সেসব কথা। ওকে। বা বামফ্রন্ট বিরোধী শক্তি ওকে। আহ গোটা এলাকাটাকে ফাঁকা করে দিয়ে না আরএসএস এর চারণভূমিতে পরিণত করেছে। ওকে। আরএসএস এর এবং আমি আরেকটা ছোট্ট কথা, ফলে সংগঠন দুর্বল হয়েছে এ প্রশ্নে কোথাও কোনো সন্দেহ নেই। মানুষ মুখ ফেরাচ্ছেন, আহ, বা এটার থেকেও বলা ভালো আমরা সব মানুষের কাছে পৌঁছতে পারিনি, পৌঁছতে পারছে। পৌঁছতে পারছিও না। ওকে। যতটা পারছি মানুষ আমাদের সাথে থাকছেন। এবার একটা ছোট্ট কাউন্টার প্রশ্ন করি, মানে ডোন্ট টেক ইট ইন এ কম্পিটিটিভ সেন্স। ব্যাপারটা হচ্ছে যে আপনি বললেন যে আপনি লড়েননি, সিপিআইএম লড়েছে। অবভিয়াসলি তাই, আপনার নামের পাশে পার্টি পরিচয় দেওয়া আছে এবং একটা প্রতীকও দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে আমার নিজের যেটা শোনা কথা সেটা হচ্ছে যে বামপন্থীরা রেগুলার বলে থাকেন যে দলই বড়, ব্যক্তি বড় নয়। এবং অনেক ক্ষেত্রে একটু বেশি বলে ফেলেন যে তাদের স্ক্রু বোল্টের থেকে বেশি তাদের ভ্যালু নেই। কিন্তু কথাটাতে আমার একটুখানি মনে হচ্ছে যে আপত্তির জায়গা আছে। তাহলে কি জ্যোতিবাবু, বুদ্ধবাবু, প্রমোদবাবু বা এখনকার বিমানবাবু এরাও কি ওরকম? মধুজা সেন রায়কে একবার ঝাড়গ্রাম তো আরেকবার টালিগঞ্জ, তারপরে সৃজন ভট্টাচার্যকে একবার সিঙ্গুর তো আরেকবার যাদবপুর, শতরূপ ঘোষ আবার একটা জায়গাতে কসবাতে স্ট্যাটিক। তার মানে ব্যক্তির মূল্যটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। বামপন্থার সঙ্গে বামপন্থাতে ব্যক্তি এবং যে দল, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি বোঝান যে রিলেশনটা ঠিক কিরকম। আহ সমষ্টি যখন তৈরি হয় তখন ব্যক্তিকে বাদ দিয়ে তৈরি হয় না। ফলে অনেক ব্যক্তি মিলিতভাবেই সমষ্টি তৈরি করেন। এক। দুই হচ্ছে যে আপনি যাদের নাম বললেন তারা বামপন্থী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব, এবং জ্যোতিবাবুরা আমাদের কাছে আদর্শ। জ্যোতিবাবু, বুদ্ধদা, বিমানদা অতি অবশ্যই, এবং আরো আরো এরকম অনেক নাম রয়েছে, বলতে গেলে শেষ হবে ঠিক না। ঠিক, আমি তো আহ উদাহরণ হিসাবে বলেছি তিনজনের কথা। হ্যাঁ, একদমই একদমই, আমি শুধু এটুকু বলতে চাই, বামপন্থী আন্দোলনে বা আমাদের পার্টিতেও আন্দোলনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হন। হঠাৎ করে কোনো মুখ তৈরি হয়ে যায় না, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নেতৃত্ব তৈরি হন। ফলে দল এবং আহ, ব্যক্তি বা সমষ্টি এবং ব্যক্তি এর মধ্যে কোথাও না কোনো বিভেদ নেই। যে ব্যক্তিরা লড়াই করেন সামনে দাঁড়িয়ে তারাও দলের প্রতিনিধি হিসেবেই লড়াই করেন। ওকে। এবারে ছোট্ট একটা প্রশ্ন করে এবং এবং কারেন্ট ইস্যুতে আসবো। সেটা হচ্ছে যে আপনার যে কথাগুলো শুনতে পাই বা দলীয় কথা যে শুনতে পাই সেখান থেকে জাস্ট একটা জায়গাতে একটুখানি অ্যাসিওর করুন যে সিপিআইএম বা বাম যে দলগুলো, তারা নিজেদের যে নীতি বা কর্মসূচি কি মানুষকে ফলো করার জন্য বলে, না মানুষের যে দাবি দেওয়া সেটাকে তাদের নীতি হিসাবে গ্রহণ করে? আমি এই প্রশ্নের উত্তরে আপনাকে একটা অন্য কথা বলি। হ্যাঁ, বলুন। সামনে নির্বাচন আসছে 2026। ঠিক। আমরা খুব পরিষ্কার করে বলেছি মানুষ নিজেদের ম্যানিফেস্টো রচনা করবে, মানুষ যে ম্যানিফেস্টো রচনা করবেন সেই ম্যানিফেস্টোই সিপিআইএম এর ম্যানিফেস্টো হবে। ওকে। রাডার আমরা এভাবেই দেখছি। ওকে। যাই হোক, এখনকার যে সামাজিক প্রকল্প যেগুলো চলছে, এখন বলুন বা আগেও বলুন, যখন আইন তৈরি হয় তখন তার মধ্যে বেশ কিছু জিনিস থাকে যেগুলোকে বলে প্রিভেন্টিভ, বা যে অপপ্রয়োগ বা মিস ইউজের এগেনস্টে কিছু কিছু মানে থাকে, ব্যাপার থাকে। তা আমি ধরুন এই যে বৈষম্য বা দুর্নীতি ব্যাপারটাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে বর্তমান যে সরকার এবং বাম যে সরকার তাদের মধ্যে তুলনামূলক হবে যে এই যে সামাজিক প্রকল্প আছে এদের মধ্যে পার্থক্য কোথায়, বা আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই প্রকল্পগুলোর কি ভবিষ্যৎ? প্রথমত বলি, প্রকল্প সরকার বদলালে নাম বদলেছে ওরা অনেক প্রকল্পের, এবং বিজ্ঞাপন বেড়েছে। প্রকল্পের ভবিষ্যৎ বলতে পারি এটুকুই যে আমরা এলে প্রকল্পগুলোর একটাও বন্ধ হবে না, প্রকল্পগুলো চলবে, বিজ্ঞাপনে খরচ কমবে, আরো বেশি মানুষ
আরো বেশি সুবিধা পাবেন এই প্রকল্পগুলোর মাধ্যমে। এইটা হচ্ছে প্রকল্পের ভবিষ্যৎ। দ্বিতীয়ত, প্রকল্পগুলোর পার্থক্য কি বললেন? দেখুন, এই যে সাইকেল দেওয়া হয়, সবুজ সাথী সাইকেল, এটা তো বামফ্রন্ট সরকারের আমলেও দেওয়া হতো, নাম ছিল না। যারা উম, মানে যাদের কাছে প্রয়োজন সাইকেলটা, তাদেরকেই দেওয়া হতো। সে সাইকেল ভেঙে পড়ে গেছে আমরা এরকম জানি না, আমাদের কাছে নাও আসতে পারে, কিন্তু আসেনি এখনো পর্যন্ত। কিন্তু সবুজ সাথী সাইকেলগুলো এত দুর্নীতি যে সেই সাইকেল খুব একটা চড়া যাচ্ছে না, এ আমরা প্রত্যেকে জানি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রকল্প, আমাদের সময় এগুলো একদম সরকারি প্রকল্প ছিল, এগুলো কোনো দলীয় অনুমোদনের বিষয় ছিল না। এবং তার থেকেও বড় কথা, দলীয় আনুগত্য এটার মানে এই প্রকল্পগুলোর সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো প্যারামিটার হতো না, আমরা এটা খুব নিশ্চিতভাবে বলতে পারি। এখন যেটা দাঁড়িয়ে গেছে যে সরকারি দল, শাসক দল, তারা মনে করছে, তারা ব্যবহার করছে রাদার এই প্রকল্পগুলোকে তাদের ভোট পাওয়ার জন্য, একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা এটা বলছে, খুব খোলাখুলি পরিষ্কারভাবে বলছে, তোমাদের পাড়ায় অমুক ভাতা ঢুকবে না, লক্ষ্মীর ভান্ডার কম যাবে, কারণ তোমাদের পাড়ার থেকে ভোট কম এসছে। এই যে ভোটের সঙ্গে হচ্ছে যে একটা সম্পর্ক যুক্ত করে প্রকল্পকে গুলোকে দেখা, এমন একটা হাব ভাব যেন মনে হয় যে আহ পিসির বাড়ি বা ভাইপোর বাড়ি যে কারোর বাড়ির থেকে হোক, বা যে কোনো এমএলএ এমপির বাড়ির থেকে হোক, সেই বাড়িগুলো থেকে বোধহয় হচ্ছে যে এই টাকা এনে দিচ্ছে। আসলে টাকাটা তো আমার আপনার ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকা থেকেই তো হচ্ছে যে প্রকল্পগুলো চলছে। যে মানুষটা প্রকল্পের টাকা পান সেই মানুষটাও আসলে ট্যাক্স দেন কোনো না কোনো ভাবে। ফলে সেখানে দাঁড়িয়ে এই প্রকল্পগুলোকে নিয়ে এই যে দলীয় আনুগত্য পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এটা থাকবে না, এটুকু বলতে পারি। খুব চটপট আরো দু তিনটে ইস্যু টাচ করতে হবে। সেটা হচ্ছে যে ধরুন 2026-এর ইলেকশন তো ধরুন আর তো 3 মাস চারেকের মধ্যেই হবে। 2016-তে আপনি নিজেই তো আপনার নিজের নির্বাচনী অভিজ্ঞতা তো নিজের রয়েছে, এবং সেখানে একটা বামপন্থীদের মধ্যে একটা যে ক্ষোভের জায়গা হচ্ছে কংগ্রেস তার ভোট ট্রান্সফার করে না টুয়ার্ডস দি লেফটিস্টস। তাই এই অবস্থায় আপনারা 2019, 24, 21-এও মানে এমন কিছু মানে যে ব্যাপারটা পরিবর্তন হচ্ছে তা না। তা না হলে সূর্যকান্ত মিশ্র বদলে আব্দুল মান্নান যে লিডার অফ অপোজিশন হয়েছেন তার পিছনে কিন্তু এই ব্যাপারটা দায়ী আছে। কংগ্রেসের সঙ্গে সম্পর্কটা ঠিক কোথায়, এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্কটা কি অ্যাসেট না লায়াবিলিটি? দেখুন, চলার পথে এই ধরনের আহ বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী সমঝোতা আমাদেরকে করতে হয়, আন্দোলন সংগ্রামের পথেও একসঙ্গে হাঁটতে হয়, এমন কিছু শক্তির সঙ্গেও হাঁটতে হয় যাদের সঙ্গে হয়তো একটা দিন দাঁড়িয়ে আমরা খুব মানে মুখোমুখি দাঁড়াতাম আর কি। কারণ এখন দাঁড়িয়ে আমাদের দেশের জন্য খুব বড় ব্যাপার, মানে খুব বড় বিপদের নাম হচ্ছে বিজেপি। আমাদের দেখুন এই প্রশ্নে খুব ক্ল্যারিয়ন কল আছে। সেটা হচ্ছে যে আহ, সারা দেশে বিজেপিকে পরাস্ত করতে হবে, এবং আমাদের রাজ্যে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। আমাদের কাছে এই বিজেপি এবং তৃণমূল বিরোধী যে শক্তিগুলো রয়েছে, যে শক্তিগুলো আসলে সত্যিই বিরোধী শক্তি, এবং এদের সঙ্গে কোনো রকম লেজুর বৃত্তিও কোনোদিন করে না, আহ, সেই ধরনের সেই সমস্ত শক্তি যারা অত্যন্ত সততার সাথে বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করতে চায়, তাদের জন্য আমাদের দরজা খোলা, এটা আমাদের পার্টি কংগ্রেসের স্ট্যান্ড ওকে, পয়েন্ট। দেখুন আপনি যেটা বললেন যে চলার পথে অনেককে সঙ্গী করতে হয়, দেখুন গোটা পৃথিবীতেই যে 3টে শিবির আছে, রাইটিস্ট, লেফটিস্ট অ্যান্ড সেন্ট্রিস্ট। তা সব জায়গাতে দেখা যায় সেন্ট্রিস্টদের সঙ্গে লেফটিস্টরা মানে দে জেল ভেরি ওয়েল, এমনকি ফ্রান্সে পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কংগ্রেস যে আপনাদের স্বাভাবিক সঙ্গী হবে সেটা তো সত্যি কথা, কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস তো স্বাভাবিক সঙ্গী হচ্ছে না, অন্তত লোয়ার লেভেলে, নেতৃত্ব লেভেলে হয়তো হচ্ছে কিন্তু লোয়ার লেভেলে সেটা হচ্ছে না। তাহলে একা চলাটাই যথেষ্ট, দলটাকে ঠিক রাখার পক্ষে একা চলাটাই সঠিক কিনা? না দেখুন, সর্বত্র হচ্ছে না, ঘটনাটা এরকম নয়। আমি গতবার যেমন আমি বলতে পারি যে দেখুন, দুটো দলের না আসলে কালচারটা আলাদা। একটা ডানপন্থী সংস্কৃতি নিয়ে বেড়ে ওঠা, একটা বামপন্থী সংস্কৃতি নিয়ে বেড়ে ওঠা, ফলে সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ডিফারেন্সেস থাকে। আমাদের নিচু তলায় একদম গিয়ে কাজ করে সেই ডিফারেন্স গুলোকে মেটাতে হয়, কথাবার্তা বলতে হয়। কিছু ক্ষেত্রে ওরাও আমাদের সঙ্গে আমাদের ওপর ভরসা করেন, কথা বলেন। কিছু ক্ষেত্রে আমাদের ওদেরকে একটু লিলিয়েন্ট হতে হয় কোথাও দাঁড়িয়ে। কিন্তু
এই যে কংগ্রেসের, আপনি আগের প্রশ্নে একটা বলছিলেন না, কংগ্রেসের ভোট ট্রান্সফার, দেখুন আমরা না এইটা মনে করি না যে মানুষ হচ্ছেন যে একটা জড় পদার্থ, বললে পরেই আহ অমুককে ভোট দিতে হবে বললে পরেই সবটা আসে না। এখন হ্যাঁ, আমরা অনেক বেশি একটা সংগঠিত দল, রেজিমেন্টেড, অনেক বেশি রেজিমেন্টেশন আমাদের, ন্যাচারালি আমাদের সমর্থকদের কাছে আমরা যেভাবে পৌঁছতে পারি হয়তো কংগ্রেস পারে না। এটা এটা ওরা বলতে পারবে যে ওকে, কংগ্রেসের ভোট কেন আমাদের দিকে আসে না। ওকে। আরো দুটো পার্টি আছে, আইএসএফ, যাকে অনেক বাম কর্মীও মনে করেন যে এরা যথেষ্ট পরিমাণে সেকুলার নয়। অন্তত অনেক, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি এটা দেখেছি বা শুনেছি। তা 5 বছর নিরিখে অ্যাসেসমেন্ট নিশ্চয়ই কতটা কি পাল্টেছে জানি না, কিন্তু আইএসএফ এর দিক থেকে এবারে কিন্তু দেখা যাচ্ছে তারা অগ্রবর্তী হয়ে তারা নিজেরাই আলোচনা করার জন্য এগিয়ে আসছেন। এর সঙ্গে আবার যোগ হয়েছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির সম্পর্কে মোহাম্মদ সেলিমের একটা স্টেটমেন্ট দেখলাম যে যারা অ্যান্টি বিজেপি অ্যান্টি টিএমসি করে, সেটা তো হচ্ছে বাংলার মানুষের মনের কথা। তাই এই দুয়ে দুয়ে যদি 4 করি, তাহলে কি আপনার মনে হয় যে আইএসএফ, আপনার মনে হওয়ার কথা না, আপনার, আপনি স্টেট কমিটির মেম্বার, কাজে আপনি তো মনে হওয়ার ব্যাপার না, আপনাদের ডিসিশন নেবার ব্যাপার, সেটা হচ্ছে যে অ্যালায়েন্স ক্যানট বি রুলড আউট। তাদের সাথে, আইএসএফ আর হুমায়ুন। ওই হুমায়ুন কবিরের সাথে? হুম। দেখুন, আইএসএফ আর হুমায়ুন কবিরকে একদম একরকম ভাবে দেখছি না, অন্তত আমি এই প্রশ্নে দাঁড়িয়ে এটুকু আপনাকে আমি বলতে পারি। আহ দেখুন, আইএসএফ এর যা নীতিতে রয়েছে, আপনি বললেন এটা ঠিকই, অনেকের কাছে আইএসএফ যথেষ্ট পরিমাণ সেকুলার নয়, অনেকের এরকম ধ্যান ধারণা আছে। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে আহ এটা ফ্যাক্ট যে বেশ কিছু কথাবার্তা বা, ধরুন আমাদের এখন রাজনীতিতে এত পরিমাণ ধর্মান্ধতার চাষ হচ্ছে, সমাজে এত পরিমাণ ধর্মান্ধতার চাষ হচ্ছে, সেখানে মানুষের পোশাক আশাক এগুলো সবই ভীষণভাবে ম্যাটার করে যায়। আহ কিন্তু আইএসএফ এর যা ঘোষিত নীতি সেই অনুযায়ী আইএসএফ নিজেদেরকে সেকুলারই বলে। কিন্তু হুমায়ুন কবিরের প্রশ্ন যদি বলেন, হুমায়ুন কবিরের এই আলাদা দল তৈরি করার সূত্রপাতটাই হয়েছিল ভীষণভাবে, একদম ভীষণভাবে মন্দির ভার্সেস মসজিদ। অনেক পরে দাঁড়িয়ে স্কুল কলেজ এ সমস্ত কথা, হসপিটাল হসপিটাল বলেছেন ঠিকই, কিন্তু শুরুটা তো মন্দির হবে না মসজিদ হবে এই নিয়ে একদম। এবং সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির একটা সময় বিজেপির হয়ে লড়েছেন। গত বছর তিনি মানে লোকসভা নির্বাচনের সময় তাকে কাজে লাগিয়ে দাঙ্গা করানো হয়েছিল, যাতে বাম গণতান্ত্রিক সমঝোতা, নির্বাচনী সমঝোতা যে হয়েছিল সেখানে তার প্রার্থীরা, বাম গণতান্ত্রিক শক্তির প্রার্থীরা যাতে হেরে যান। মানে প্রধান দুই মুখ বলা যেতে পারে যাদেরকে, আহ মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী, কমরেড সেলিম দাকে আর অধীর চৌধুরীকে হারানোর জন্য দাঙ্গা পর্যন্ত বাঁধানো হয়েছিল, এবং তাতে ফলে এগুলো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে দেখার বিষয় আছে। নিশ্চিতভাবে সময় আসলে সিদ্ধান্ত হবে। আর কত মানে দেরিতে করবেন? কারণ মানে একটা হোমোজিনিয়াস হতে গেলে তো তার সময় লাগে তো। এখন তো আর মাত্র 3 মাস দলটাই বাকি। তো সবে তৈরি হলো, দলটাই তো সবে তৈরি হলো, ওদের দল হিসেবে একটু প্রতিষ্ঠিত হতে দিন আগে। এ, তার সঙ্গে হচ্ছে লেফট ফ্রন্টের যে এই যে খুচরো দলগুলো, যেমন সিপিআই বা আরএসপি বা ফরওয়ার্ড ব্লক, নরেন চ্যাটার্জি তো বারে বারে তো দেখা যায় যে উম, তার যে বক্তব্যগুলো সেটা হচ্ছে যে উম, তারা নাকি সংখ্যায় বা শক্তিতে বেড়ে উঠছেন অন্যান্য দলগুলোর তুলনায়, অতএব তাদের কোটাটাকে অক্ষুণ্ণ রেখে কিন্তু এগোতে হবে। আপনার কি মনে হয় না যে কংগ্রেসের মতো এরাও, লেফট ফ্রন্টের এই পার্টিগুলো এক একটা লায়াবিলিটি? প্রথমত আপনাকে বলি, হ্যাঁ পার্টিগুলো ছোট হতে পারে সিপিআইএম এর তুলনায়, তবে খুচরো নয় কেউই। শুধু বাম ফ্রন্টের মধ্যেকার দল কেন, আমাদের বিভিন্ন বামপন্থী দল যারা বামফ্রন্টের মধ্যে নেই, আমরা তাদের সাথেও আমাদের নির্দিষ্টভাবে কর্মসূচি হচ্ছে। এর আগেও নির্বাচনী সমঝোতা হয়েছে, আপনারা দেখেছেন এমএলএ এর সঙ্গে, সিপিআই এমএল এর সাথে হচ্ছে যে নির্বাচনী সমঝোতায় আমরা গিয়েছি এর আগে বাই ইলেকশনের সময়। কিন্তু কথা হচ্ছে যে, এটা বললেন না যে বার্ডেন কিনা আর কি, বোঝা কিনা, হ্যাঁ, এটাই তো বোধহয় বললেন আপনি। হুম, অতি অতি অবশ্যই বলেছি। দেখুন, হ্যাঁ, অতি দেখুন, অবশ্যই বলেছি। আহ কোথাও একটা দাঁড়িয়ে আমরা বামপন্থী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে ক্ষতি আসলে আমাদেরই। ফলে আমাদের লেফট স্পেসের ক্ষতি,
আমাদের লেফট কালচারের ক্ষতি এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের ক্ষতি। আমি এইটুকুই শুধু আপনাকে বলছি। মধুজা, একটা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ফর ব্লকের কথা। কুচবিহার, বারাসাত, পুরুলিয়া, এটা নিয়ে কংগ্রেসের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের তো কি হয়েছিল সেটা আমরা দেখেছি, এবং তারা দুজনে লড়ছে, এবং ফরওয়ার্ড ব্লক দেখিয়ে দিয়েছে তাদের শক্তি কতটুকু। কারণ এই প্রথম দেখা গেল একটা লেফট ফ্রন্টের একটা পার্টির রিয়াল টেস্ট কিন্তু ওখানে হয়ে গেছে। কাজেই এইখানে এদের বার্গেনিং পজিশনটা, আজকে ধরুন যদি আইএসএফকে দেবেন, কংগ্রেসকে দেবেন, বলা যায় না হুমায়ুনকেও দিতে পারেন, তাহলে তো এই যে ব্যাপারটা হচ্ছে, তখন দেখা যাবে যে বাইরের শক্তির বদলে ভেতরের শক্তিগুলোই আরো বেশি পরিমাণে ডিস্টার্বিং। এইগুলো এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়, অনেক বেশি আলোচনা সাপেক্ষ বিষয়। ফলে এই কে কটা সিটে লড়বেন না লড়বেন, এটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কে কতটা আমরা বাংলার আহ মানুষের মধ্যে আমাদের বামপন্থী শক্তিকে কতটা হচ্ছে যে তার ভিত মজবুত করতে পারছি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এসব সিট নিয়ে আলোচনা তো পড়েই আছে, থাক। সিট নিয়ে কিন্তু মানুষ তার মনটাকেও কিন্তু অলরেডি প্রিপেয়ার করা শুরু করেছে, কাজে মানে এটা মনে করা বোধহয় হ্যাঁ, ঠিক হবে না। মানুষ মন অবশ্যই মানুষ মন তৈরি করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নরেন বাংলার মানুষ চট্টোপাধ্যায়রা, ভীষণ। মধুজা একটা জিজ্ঞেস করি, নরেন চট্টোপাধ্যায়রা যত গলা ছড়াবেন তত কনফিউশন তৈরি হবে। দেখুন, কে কোথায় কি বলবেন বা না বলবেন, কোন পার্টি কি বলবে বা না বলবে, সেইটা তো আমরা হ্যাঁ, সিপিআইএম ঠিক ঠিকই করে ঠিক দিতে পারি না। ঠিকই আমরা ঠিকই তো আলাদা ঠিকই দল। ঠিকই আমাকে সেলিমদা বলতে পারেন, ঠিকই হ্যাঁ, বা ঠিকই। আমরা সিপিআইএম এর কোন সদস্য কিভাবে কথা বলবেন বা না বলবেন সেটা আমাদের সিপিআইএম পার্টি তার যৌথ সিদ্ধান্ত মতে ঠিক করে দিতেই পারে। কিন্তু অন্য কোন পার্টি কি বলবে না বলবে সে বিষয়ে আমরা কি করে কথা বলি বলুন। ওকে, আর 5 মিনিটস আমার হাতে আছে, তার মধ্যে একটা চ্যাপ্টার ক্লোজ করতেই হবে। এখন কারেন্ট হচ্ছে এসআইআর, এসআইআর, এসআইআর। মাই ফার্স্ট কোশ্চেন, এসআইআর এর ফলে কি নির্বাচনী ফলাফলের কোনো পরিবর্তন হবে, না নির্বাচনটা রাজনৈতিক লাইনেই হবে, এসআইআর এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই? দেখুন, এর আগের এসআইআর যখন হয়েছিল সে এসআইআর এর পরে বামপন্থীরা বিপুল ভোটে জিতেছিল। এ কথা আমরা প্রত্যেকে দেখেছি। 2002-এর এসআইআর এর পরে 2004-এর নির্বাচন। কিন্তু আমার এবারের বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন পরিচালনা করে, যেভাবে মৃত ভোটার, নোটরেস ভোটার, শিফটেড ভোটার, এদের ভোটগুলো যেভাবে তৃণমূল কংগ্রেস দিয়ে থাকে, ফলে সেখানে দাঁড়িয়ে কিছু না কিছু পরিবর্তন তো অতি অবশ্যই হবে, এটা বলাই যায়। তবে সব থেকে বেশি এসআইআর এর ফলে সব থেকে বেশি পরিবর্তন যেখানে আসবে, যেটা আসবে সেটা হচ্ছে যে বিস্তীর্ণ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করা বিস্তীর্ণ অঞ্চল, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এই চত্বরগুলোতে মতুয়া মানুষজন এরা কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন, ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন। এবং বিজেপির ওই শান্তনু ঠাকুরের বক্তব্য যে 50 লক্ষ যদি মুসলমানের নাম কাটা যায় তার মধ্যে 1 লক্ষ মতুয়ার নাম কাটা গেলে কিছু যায় আসে না, এ ধরনের মন্তব্য, মারধর, এবং তৃণমূল এবং বিজেপির একটা ধারাবাহিক প্রতারণার শিকার হয়েছেন। ফলে ওই অঞ্চলগুলোতে মানুষ তৃণমূল এবং বিজেপির থেকে অনেক বেশি মুখ ফেরাবেন, এটুকু বলতে পারি। একটা ছোট্ট কোশ্চেন করে রাখি, বিজেপি এবং টিএমসির যে রাজনৈতিক যে আপাতত যে লড়াইটা যেটা দেখতে পাচ্ছি, তাতে কি মতুয়া এবং হুমায়ুন কবির একে অপরকে কাউন্টার ব্যালেন্স করবেন? উম, ওদের লড়াইটা আসলে ভীষণ রকমের একটা সম্পৃক্ত লড়াই। কেন সম্পৃক্ত লড়াই বলছি, কারণ বিজেপি জানে যে নির্দিষ্টভাবে আমি যত হিন্দু হিন্দু করে চেঁচাবো তত ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষজন তারা অনেক বেশি কনসলিডেট হবেন এবং তাদেরকে তত বেশি শাসক দল বলতে পারবে যে এ দেখেছো বিজেপি কিরকম জুজু ছড়াচ্ছে, ফলে তুমি আমাকে ভোট দাও, অন্য কাউকে ভোট দিও না। এবং হুমায়ুন কবির নিশ্চিতভাবে ওখানে বাম গণতান্ত্রিক শক্তি, তার যে আহ, আরো বেশি অনেক শক্তি সঞ্চয় করেছে এই সময়কালের মধ্যে, বিশেষ করে বামপন্থীরা, এই শক্তি সঞ্চয়ের ফলেই কোথাও ভীত হয়ে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের দলের জন্মই আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এই যে আপনি বললেন না মতুয়া আর মতুয়া অংশের মানুষ আর হুমায়ুন কবির এটা মানে কাউন্টার ব্যালেন্স করে দেবে কিনা,
এইটা এখনই এতটা বলা না গেলেও আচ্ছা। এইটা বলা যাচ্ছে খুব পরিষ্কার করে, এই দুটো অংশে দাঁড়িয়েই আমাদের কোথাও না কোথাও দাঁড়িয়ে আমাদের পক্ষে সমর্থন বেড়েছে এবং তৃণমূল বিজেপির পক্ষ থেকে মানুষের সমর্থন সরেছে। লাস্ট কোশ্চেন, বামপন্থীদের শূন্যের গেরো কি 2026-এ কাটবে? মানুষ ঠিক করবেন। না, তবে মানুষ হ্যাঁ, তো আমরা ঠিক এটা বলতে পারি, মানুষ ঠিক করবেন, একদম অতি অবশ্যই মানুষ ঠিক করবেন। ঠিকই আমি ঠিকই। আজকে এখানে বসে আপনাকে যা খুশি বলতে পারি, ঠিক। তাতে মানুষ মানুষের মতামত, সে মতামত আমার এই একটা প্রশ্নের উপর তো নির্ভর করবে না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা বাঁচাও যাত্রা করতে গিয়ে আমরা দেখেছি মানুষ ভীষণ কষ্টে আছেন। একদম গ্রামগুলো একেবারে কার্যত শূন্য হয়ে গেছে, পরিযায়ী শ্রমিক, মাইক্রো ফিন্যান্স মালিক নেই, মানে আহ, মজুরি নেই শ্রমিকদের, প্রকল্প কর্মীরা ভীষণভাবে হচ্ছে যে খারাপ রয়েছেন, আশা কর্মীরা আন্দোলনের মধ্যে রয়েছেন, আইসিডিএস কর্মীরা, মিড ডে মিল কর্মীরা 2000 টাকা বেতন পান, মিড ডে মিলে ভয়ঙ্কর দুর্নীতি চলছে, সর্বত্র দুর্নীতি চলছে। ফলে সেখানে দাঁড়িয়ে মানুষ আমাদের সঙ্গে আছেন, মানুষ আমাদের সঙ্গে আসছেন, আমি শুধু এইটুকু কথা আপনাকে বলতে পারি। আপনাকে অশেষ ধন্যবাদ একটা শর্ট নোটিশে এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আপনাকে যখন আমন্ত্রণ জানাবো, আপনি সেই আমন্ত্রণ গ্রহণ করে আরেকবার আসবেন এবং আপডেট দেবেন, আপনার রাজনৈতিক আপডেট। এই আশা প্রকাশ করে আজকের এই সাক্ষাৎকারটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।